আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুক্রবার সকালের ভিডিও এটি। এখন প্রায় বাজে সকাল 9টা। নাস্তা হয়নি, একদমই খালি মুখে বলতে গেলে চলে যাচ্ছি আমরা বাহিরে। আর আমরা বলতে যেটা বোঝাচ্ছি, এখানে ছিলাম আমি, আমার হাজব্যান্ড, ভাগ্নি, ভাতিজি, ভাতিজা, বড় ভাই, ভাবি। তো সব মিলে দলে বলে যাচ্ছি মূলত সকালে নাস্তা করার জন্য। অনেক দিন থেকেই আমার ইচ্ছা করছিল বাইরে যে আমরা নাস্তা করব। তো আমি যে কোনো জিনিসের আসলে সূত্রপাত ঘটাই মূলত। আর আমার সেই পাগলামিতে বাধ্য হয়ে সাই দিতে হয় সবাইকেই। তো এদিকে দেখলাম যে এই সকালের নাস্তার ব্যাপারটা নিয়ে ভাইয়াও খুব এক্সাইটেড, আমার হাজব্যান্ড ভীষণ এক্সাইটেড। আর ভাগ্নি ভাতিজির কথা তো নাই বললাম, তাদের তো মনে হচ্ছে দেখি ঈদের দিন শুক্রবার সকালে সবাই মিলে যাচ্ছি বাইরে নাস্তা করতে। আর এসেছি রাব্বানি হোটেলে। মূলত এই রাব্বানি হোটেলে এটা 10 নম্বরের ব্রাঞ্চ। তো এখানে আমার হাজব্যান্ড 3-4 দিন আসলে খুব ভরপেট সকালের নাস্তা, সন্ধ্যার নাস্তা এরকম খাওয়া দাওয়া করেছেন। তো তার তখন ইচ্ছা হয়েছিল যে আমাদের নিয়ে একদিন তিনি খাওয়া দাওয়া করবেন। তো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে ভাতিজির জন্য চিকেন স্যুপ, ভাগ্নির জন্য কলিজা, ভাবি, আমার হাজব্যান্ড আর আমার বড় ভাইয়ের জন্য নিহারি, আর আমার জন্য কলিজা। তো এই তো সবাই মিলে একদম জম্পেশ ভরপুর মজা করতে করতে খাবার খাচ্ছিলাম। তবে এই টেবিলটা পেতে যে আমাদের ভীষণ কষ্ট হয়েছে। আধা ঘন্টার বেশি দাঁড়িয়ে থাকতে হয়েছে। মানে বিষয়টা এমন ছিল যে টেবিলে যারা বসা ছিল তারা খাচ্ছিল, আর আমরা দাঁড়িয়েছিলাম তাদের মাথার উপরে। বলতে গেলে কি যে অকওয়ার্ড লাগছিল, কিন্তু কিছু করার নেই। অনেক জনপ্রিয় একটি জায়গা, যার কারণে অনেক ভিড়। তো এভাবেই নিজের জায়গাটা করে নিতে হচ্ছিল। আর খাবারের শেষে তো চা ছিল, যদিও আমার হাজব্যান্ড খুব একটা বেশি চা পছন্দ করে না, তবে ওই দিন দেখলাম যে তিনি বেশ চা খাওয়ার জন্য ধুম ছুটিয়ে দিয়েছেন। প্রথমে না করেছিলেন, পরে বলছে যে না, চা খেতে হবে, এখানকার চাটা অনেক মজা। তো অবশেষে তিনিও চা খেলেন। আর আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও সবাই মিলে একটা অটোতে করে বাসায় ফিরছিলাম। আর প্রচুর মজা হচ্ছিল, আকাশ বাতাস চারপাশ দেখছিলাম। আর এই যে বড় যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা মূলত এটা না, সামনের বিল্ডিংটা। তো এই বড় বিল্ডিংটাই যে এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাদা কালারের। তো আমি আমার ভাতিজিকে মজা করে বলছিলাম যে তোমাকে এই বিল্ডিংটার একদম মাথায় বসিয়ে দেই। তো আমার ভাতিজি বলছিল যে ফুপি, আমি অলরেডি মাথাতেই বসে আছি রিক্সার ওপরে, আর কত মাথায় চড়াবে তুমি। তো সকাল 9টা নাগাদ ঘর থেকে বের হয়েছিলাম, আর ফিরেছি প্রায় 11টার সময়। তো এসে ওইভাবে রেস্ট নেওয়ার সুযোগ ছিল না, কারণ দুপুরে রান্না করতে হবে। ভাগ্নি আর ভাতিজিকে বসিয়েছে আদা রসুনগুলো আমাকে ছিলে দেওয়ার জন্য। আর ওইদিকে ফেরার পথে মূলত আমরা তো চলে এসেছি, হাজব্যান্ড বাজার করতে চলে গিয়েছিল, কারণ সাপ্তাহিক বাজারটা তো আমাদের মাছ মাংসের বাজারটা বিশেষ করে শুক্রবারেই হয়। তো শুক্রবার না করলে তিনি সারা সপ্তাহে প্রচুর ব্যস্ত থাকেন, তার পক্ষে কোনোভাবেই বাজারে যাওয়া আসলে সম্ভব না। আর এই দিকে বাজার যে করে এনেছে এগুলো আমি রাখছিলাম। তো কাতলা মাছটা কিন্তু বরাবরই আমার ভীষণ প্রিয়, তাই আমাদের খাদ্য তালিকায় সবসময় কাতলা মাছ আমি রাখবার চেষ্টা করি, আমার নিজের জন্য হলেও। তো গতবার মাছ কাটাটা আমার পছন্দ হয়েছিল না, যার কারণে আমি একটু রাগ করেছিলাম। তো এবার দেখলাম মাশাআল্লাহ আমার হাজব্যান্ড সেটা মনে রেখে আমার মনের মতো করে মাছটা কাটিয়ে নিয়ে এনেছে। তো দুপুরের রান্নাবান্না কিন্তু আমি শুরু করে দিয়েছি। আহামরি কিছুই না, একদম সিম্পল খাবারই থাকবে। থাকছে গরুর মাংস, থাকছে ভাত, আর থাকছে আম ডাল, আর থাকছে আমার ভাবির পছন্দের মূলত একটা জিনিস। দুই বাসায় রান্না না করে সিদ্ধান্ত নিয়েছি যে একটা বাসাতেই রান্না হোক। ভাবিরা তো ম্যাক্সিমাম টাইমে আমাদের রান্না করে ইনভাইট করে, কিংবা বিপদে আপদে সে তো সব সময় আমার সাথে থাকে। তা আমারও মাঝে মাঝে উচিত তাকে সঙ্গ দেয়া। তাই ভাবিকে বলেছি, আপনার আজকে দুপুরে রাতে ছুটি রান্নাবান্না থেকে, আপনি আপনি এবং ভাইয়া এখানে এসে খাওয়া দাওয়া করবেন। তো সেই মতো ওদেরকে একটু রেস্ট নিতেই পাঠিয়েছি। এদিকে আমি রান্নাবান্না চুলায় দিয়ে থালা বাসন ছিল সিঙ্কে, সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আমি একটা জিনিস খুব গভীরভাবে মাথায় গেঁথে রাখি, সেটা হচ্ছে যে আমাকে যা দেয় আমি তো কখনোই তা ভুলি না। কেউ যদি আমাকে ভালো কিছু দেয় সেটা যেমন আমি মনে রাখি,
আমাকে কেউ খারাপ কিছু দিলেও কিন্তু সেটা আমি সহজে ভুলি না, সেটা সব সময় মনে রাখি। ভালো জিনিস যাই দেয়, সেটা ভালো ব্যবহার হোক, সেইটা অসময়ে কিংবা আমার খারাপ সময়ে আমার পাশে থাকাই হোক, যেটাই হোক, যারা এটা করে তাদেরকে আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা দেবার। আর যারা আমার বিপদে খুব নির্লিপ্ততার সাথে চুপ থাকে, না দেখার ভান করে, আমিও চেষ্টা করি তাদের সময়ে নির্লিপ্ত থাকতে, খুব ঠান্ডা চুপচাপ থাকতে, এবং একটা মিনিমাম ডিস্টেন্স সবসময় মেনটেন করতে পছন্দ করি। কারণ আমি জানি যেই মানুষ চোখে দেখে অন্যের বিপদকে ইগনোর করতে পারে, সে মানুষও খুন করতে পারে, তার পক্ষে সব সম্ভব। আর ওই সমস্ত মানুষের কাছ থেকে আমি 100 হাত দূরত্ব বজায় রাখতে না পছন্দ করি ভীষণ রকমের। আমার সবসময় একটা জিনিস আমি দেখেছি, আমার স্বভাবের মধ্যে এটা রয়েছে, অন্যকে নিয়ে না আমার মাথা ব্যথাটা রীতিমতো কম। আমি অন্যকে নিয়ে না খুব একটা বেশি ভাবতে পারি না, কেন জানি। অন্যের সংসারে কী চলছে, অন্যে কে কী করলো, কার খুব উন্নতি হলো, কার অবনতি হলো, মানুষের ব্যাপারে না আমার একদম জিরো ইন্টারেস্ট আমি দেখেছি। আমার মনে হয় এই জন্যই হয়তো বা আল্লাপাক আমাকে ভালো রেখেছেন, যে অন্যকে নিয়ে আমার কিংবা অন্যের সংসারে কী হচ্ছে সেটা নিয়ে না নাক গলানোর স্বভাবটা আমার ভীষণ রকমের কম। সে যেই হোক, আমি না অন্য কারো বিষয় কেন জানি আমার কখনোই মনে হয় না যে জানি কিংবা জানবার ইচ্ছা হয় কার সংসারে কী হচ্ছে। আমার কাছে সবসময় মনে হয় যে পারলে আমি মানুষের জন্য দোয়া করব, না পারলে বদদোয়া যেন না করি, খারাপ দোয়া যেন না করি, যে যার মতো আল্লাহ পাক সবাইকে তার অবস্থানে ভালো রাখুক। কারো সাংসারিক বিষয় নিয়ে মাতামাতি করা কিংবা কারো বিষয়ে নাক গলানো, এগুলো আমার না ঠিক খুব একটা বেশি ভালো লাগে না। আর এই কারণেই না এই সমস্ত সঙ্গগুলোও না আমি খুব এড়িয়ে চলি, যে এই ধরনের মানুষ যারা রয়েছে, অন্যের ব্যাপারে খুব ইন্টারেস্ট, তাদেরকে আমি ভীষণ অপছন্দ করি। তো আমার জীবনের মোটোই কিন্তু এইটা, এভাবেই আমি চলি। আমার কেন জানি মনে হয় এই জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন। অন্যের ভালো মন্দ কোনো বিষয়েই আসলে আগ্রহ না থাকাটা খুব বেশি বুদ্ধিমানের কাজ এখনকার সময়ে যেটা হয়েছে। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না বান্না শেষ, গরুর মাংসটা হয়ে গিয়েছে, খাবারগুলো বেড়ে নিচ্ছি। আর গরমে তো আম ডালটা ভীষণ রকমের শরীরের জন্য ভালো, আর খেয়েও অনেক আরাম পাওয়া যায়। আর এই হচ্ছে আমার ভাবির পছন্দের টুনা মাছ, একদম ধুতে যে এগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এতটুকুই ছিল ফ্রিজে, সেটাই ফ্রাই করেছি। আমার ভাবি, আমার হাজব্যান্ড আর ভাগ্নে বিশেষ করে ভীষণ পছন্দ করে। দুপুরে খেয়ে দিয়ে সবাই যার যার মতো রেস্ট নিয়েছে, যার যে কাজ ছিল সেগুলোতে চলে গিয়েছে। তো ভাতিজি কোচিং থেকে আসার সময় আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছে। এটা মূলত সন্ধ্যার সময়কার কথা বলছি, এখন প্রায় সন্ধ্যা 7টার মতো বাজে। তো ভাতিজি মূলত কিছুদিন আগে যখন অঙ্ক পরীক্ষা ছিল তখন সে খুব ভয় পাচ্ছিল। তো তাকে আমি বলেছিলাম যে মা, ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে, তোমার পরীক্ষার হলে যেয়ে দেখবে তোমার অনেক কিছু কমন পড়েছে, তুমি যা পড়েছো তার মধ্যে থেকে আসবে এবং তুমি দিতে পারবে, তুমি ভয় পেও না। তো সে যখন পরীক্ষা দিয়েছে তার কাছে মনে হয়েছে যে আমি তাকে মোটিভেট করেছি এবং তাতে তার অনেকটা সাহস বেড়েছে, তাই সে খুব আনন্দিত আমাকে বলছিল। তো তখন আমি বললাম, তোমার তো তাহলে উচিত আমাকে একটা ট্রিট দেওয়া। অবশ্য তুমি যদি ট্রিট দাও সেটা তোমার টাকায় দিতে হবে, তাহলেই কিন্তু আমি খাবো। তো বলছিল যে ফুপি আমার কাছে তো 10 টাকা আছে। তো ওই আবার বলল যে ফুপি তাহলে এক কাজ করি, আমার 10 টাকা আর বাবার কাছ থেকে 20 টাকা নেই, তাহলে 30 টাকা দিয়ে তোমার আর মাহিয়াপুর জন্য ফুচকা নিয়ে আসি। আমাদের কোচিংয়ের ওইখানকার ফুচকাটা ভীষণ মজা, তুমি তো কখনো খাওনি। তো আমিও বললাম যে ঠিক আছে মা, তাহলে নিয়ে এসো। আমি ব্যক্তিগতভাবে চাই ভাগ্নি আর ভাতিজি ওরা খুব ম্যানারফুল হোক, ছোট ছোট জিনিসগুলো না ওরা আয়ত্ত করুক, এটা ওদের ভেতরে থাকুক যে বড়রাও যেমন আমাদের খাওয়াবে, আমাদেরও উচিত জমানো টাকা থেকে মাঝে মাঝে খুব সামান্য পরিমাণ হলেও বড়দের জন্য কিছু করা। তাহলে না দেয়া নেয়ার যে একটা অভ্যাস তৈরি হবে, এটা খুব ভালো, ছোটোবেলা থেকেই এটা শেখানো উচিত। তো সেটাই ভাতিজি এনেছে, আর সেটা আমি ভাগ্নি ভাতিজি 3জন যার যারটা আসলে বানিয়ে নিচ্ছিলাম।
তো এই তো ভাতিজি এনেছে, আমি আর ভাগ্নি তো খুব থ্যাঙ্কস দিচ্ছিলাম যে থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাদেরকে খাওয়াচ্ছ, ট্রিট দিচ্ছ। তো ভাতিজি একদম খুশি হয়ে গিয়েছে। তো যাই হোক, অনেক মজা ছিল ফুচকাগুলো। ভাতিজি যদি ভিডিওটা দেখে থাকে, ভাতিজিকে ভিডিওর মাধ্যমে আরও একবার ধন্যবাদ জানাই যে ওর ট্রিটটা অনেক মজা হয়েছিল, আরও খেতে চাই এরকম ট্রিট। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।